উন্নত দেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্কুলে হবে ডিজিটাল একাডেমি। প্রবাসীদের বিক্ষোভে বাড়ল ভিসার মেয়াদ। 4টি বিশেষ ফ্লাইটের অনুমতি দিল সৌদি সরকার। করোনায় আরও 37 মৃত্যু। দ্বিতীয় তরঙ্গের জন্য প্রস্তুত সরকার। সিদ্ধান্ত হয়নি লকডাউনের। পেঁয়াজ আমদানি করবে 5 শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান। বিনা মুনাফায় টিসিবিকে সরবরাহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। উন্নত দেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইডলাইনে ডিজিটাল সহযোগিতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকের পরিকল্পনা শিরোনামে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি করোনা মোকাবেলায় ডিজিটাল ব্যবস্থাপনা বড় ভূমিকা রাখছে বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। রিপোর্ট দুলি মল্লিকের। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প নির্ধারণ করেছে সরকার, যার ধারাবাহিকতায় ইন্টারনেট প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন স্পষ্ট বাংলাদেশে। আর এই প্রযুক্তিগত উন্নয়ন দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে। জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইডলাইনে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন জনগণকে পরিবর্তন নির্মাতা হওয়ার বিশাল সুযোগ এনে দিয়েছে। অর্থনৈতিক ও নারীর ক্ষমতায়ন সহ সামাজিক উন্নয়নের পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে এই প্রযুক্তি। We envisioned a digital Bangladesh by 2021. Bangladesh has witnessed a boom in internet due to the government's push for digitalization. 2021 সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে অগ্রযাত্রার কেন্দ্রে রাখা হয়েছে বলে জানান। As we set to transform Bangladesh into an advanced economy by 2041, we wish to place our younger generation at the center of this transformative journey. 2030 সালের মধ্যে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়কে ডিজিটাল একাডেমি এবং সেন্টার অফ এক্সেলেন্সি হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন শেখ হাসিনা। Establish digital academy and centers of excellence in every secondary school of the country by 2030, considering emerging job markets led by the fourth industrial revolution. এছাড়া এসব লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের উপর জোর দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। We look forward to a strong global partnership to দুলি মল্লিক, 21 টেলিভিশন। করোনা সংকটে দেশে ফিরে আসা সৌদি আরবে কর্মরতদের ভিসার মেয়াদ বাড়ানো হবে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন 21 টেলিভিশনকে জানিয়েছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে রোববার থেকে সৌদি দূতাবাসের মাধ্যমে তারা মেয়াদ বাড়াতে পারবেন। এদিকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে 4টি বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি সরকার। অন্যদিকে সৌদি আরবে ফিরে যেতে বুধবারও বিক্ষোভ করেছে প্রবাসীরা। জসিম জুয়েলের রিপোর্ট। ফেরার টিকিটের দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সৌদি প্রবাসীদের বিক্ষোভ। ওয়ার্ক পারমিট ও ভিসার মেয়াদ বাড়ানোর দাবি তাদের। সমস্যা সমাধানে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেন প্রবাসীরা। রাস্তায় রাস্তায় ঘুমাইতেছি, টাঙ্গাইল থেকে আসা হয়েছে ভাই, মাজারে ঘুমাইতেছি। চলতি মাসের 30 তারিখে আমাদের লাস্ট ডেট ভিসার। এখন যদি আমরা টিকিট না পাই আমাদের ভিসা সব ক্যান্সেল হয়ে যাবে। বাইরে যখন প্রবাসীরা ক্ষোভে উত্তাল, তখন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সংকট নিরসনে দফায় দফায় বৈঠক করেন। ভিসার মেয়াদ বাড়াতে সৌদি সরকারের কাছে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। কিছুটা ধৈর্য ধরতে হবে। অবশেষে আসে সুখবর। পররাষ্ট্রমন্ত্রী 21 টেলিভিশনকে জানান, বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে সৌদি সরকার। যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাদের ভিসা তারা এক্সটেনশন করে দেবে। রবিবারে তাদের মিশন খুলবে, তখন তারা ভিসা এক্সটেন্ড করতে পারবে, বর্ধিত করতে পারবে। আকামা ব্যক্তিগত বিষয়, এক একজনে এক এক রকমের আকামা। সেইটা বলেছে যে সফরের মাস, আরবি মাস এখন সফরের মাস। এই সফরের মাসে যদি কারো আকামা হয় যে এক্সপায়ার হয়,
সারা সফরের মাস তারা এটা অ্যালাউ করবে। সৌদি সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট প্রবাসীরা, তবে টিকিট নিয়ে সিন্ডিকেটের অভিযোগ তাদের। 1,20,000 শ্রমিক কিভাবে যাবে আপনার 24 দিন 25 দিনে? টোকনটা দিয়েছে, এই টোকন অনুমতি আমাদের লোকগুলি নিয়ে যায়, তারা যেন আগের মতো সিন্ডিকেট না করে। সৌদি আরব মানে তারেকের দিতে আমরা যাই 43 আমার কথা শেষ। এদিকে সৌদি আরবে ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়া গেছে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। 4টা ফ্লাইটে ঢাকা থেকে প্যাসেঞ্জার নেওয়ার অনুমতি দিয়েছে। আমরা আমাদের যেসব যাত্রীর কাছে 16 মার্চ এবং 17 মার্চের টিকিট আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আগামীকালকে তারা বিমানের কাউন্টারে যে তাদের সিট কনফার্ম করবে। তার আগে যাওয়ার আগে তারা টিকিট, পাসপোর্ট এবং সৌদি আরবের যে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্ক থেকে অনুমোদন নিয়ে যেতে হবে। 15 সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দেয় সৌদি সরকার, আর সৌদি এয়ারলাইন্সকে সপ্তাহে 2টি ফ্লাইট চালানোর অনুমতি দেয় বাংলাদেশ। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার জন্য বলেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন বলেন, ওই রোহিঙ্গারা 30 থেকে 40 বছর ধরে সেখানে অবস্থান করছে এবং সৌদি আরব নিজেই এদের অনেককে সেখানে নিয়ে গিয়েছিল। 54,000-এর মতো এই যে রোহিঙ্গা এরা ওখানে আছেন, তাদের দেশে আছেন। এখন তারা বলছে যে এদের তো কোনো পাসপোর্ট নাই, কোনো ডকুমেন্ট নাই, তো বলছে যে তোমরা যদি ওদের পাসপোর্ট রিইস্যু করো তাহলে ভালো। আমরাও করিনি। তা আমরা বলছি যাদের আমরা আগে পাসপোর্ট দিয়েছিলাম বাংলাদেশের থেকে, ওরা যারা গেছিল ওদের যদি কোনো সময়ে কোনো পাসপোর্ট থাকে তাহলে আমরা তাদের নতুন পাসপোর্ট ইস্যু করব। কিন্তু এরা যদি আমাদের কোনো লোকই না হয়, সোজাসুজি আপনার অন্য জায়গাতে গেছে, তাহলে কিন্তু উই ডোন্ট নো। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে সরকার সতর্ক আছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা মেডিকেল কলেজের উন্নয়ন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দ্বিতীয় ঢেউ আসলে লকডাউন দেয়া হবে কি হবে না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলেও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন মন্ত্রী। এদিকে সংক্রমণের 200তম দিনে মৃত্যু হয়েছে 37 জনের। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সংক্রমণের 200তম দিনে বাংলাদেশ 24 ঘন্টায় 37 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 5,000। 102টি ল্যাবে 14,150টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 1,666। 2,163 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,62,953। সুস্থতার হার 74.31% ও মৃত্যু হার 1.43%। মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ও সম্প্রসারিত চিকিৎসা সেবা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য 23টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে মন্ত্রী বলেন, বিশ্বমানের চিকিৎসা সেবার কারণেই করোনায় মৃত্যু হার কম, সুস্থতার হারও বেশি। একই সাথে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। লোক এখন বেশি বেরিয়ে গেছে, কর্মক্ষেত্রে বেশি গেছে, চলাফেরা বেশি হচ্ছে, স্বাস্থ্যবিধি কম মানছে, যার ফলে সেকেন্ড ওয়েভ সৃষ্টি হচ্ছে। ডাক্তাররা, নার্সরা, হাসপাতাল, যন্ত্রপাতি এটি একইভাবে থাকবে। লকডাউনের বিষয় এটা জাতীয় পর্যায়ের একটি সিদ্ধান্ত, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। মন্ত্রী বলেন, সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন যাতে পাওয়া যায় সেই চেষ্টাও চলছে। যে ভ্যাকসিনটি কার্যকর হবে এবং যে ভ্যাকসিনটি আমরা সঠিক সময়ে পাবো, আমরা সেই ভ্যাকসিনটি আমরা গ্রহণ করব। স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে দুর্নীতি আছে সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আগামীতেও যেখানে দুর্নীতি আমরা খবর পাবো, আমরা যা যা আইনানুগ ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব। অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে কোভিডের পাশাপাশি নন কোভিড সেবা পুনরুদ্ধারের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বাস্থ্য অধিদপ্তর চেষ্টা করে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কোভিড মহামারী চিকিৎসাকে মোকাবেলা করা সহ
নন কোভিড সার্ভিস যেগুলো এতদিন ব্যাহত হয়েছিল সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে। করোনা মোকাবেলায় মাস্ক পরার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান অন্য বক্তারা। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করে স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সরবরাহ বাড়ানোর মাধ্যমে দামের লাগান টানতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরই মধ্যে প্রায় 50,000 টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছে শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এসালম গ্রুপ। ব্যবসায়ী গ্রুপগুলো কয়েক লাখ টন পেঁয়াজ আমদানি করবে। আমদানির মাধ্যমে পর্যাপ্ত যোগান নিশ্চিত করা গেলে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলে মনে করছেন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। পার্শ্ববর্তী দেশ ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার 2 দিনের মধ্যেই প্রতি কেজি 45 টাকার পেঁয়াজ উঠে 100 টাকায়। যদিও গত কয়েকদিনে দাম কিছুটা কমে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। তবে চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় করতে না পারলে নতুন পেঁয়াজ ওঠা পর্যন্ত দাম নিম্নবিত্তের সহনীয় পর্যায়ে না আসার আশঙ্কা ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকদের। বাজার নিয়ন্ত্রণে তাই আমদানি বাড়ানোর পক্ষে মত তাদের। এমন পরিস্থিতিতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশে দাঁড়িয়েছে এসালম, সিটি, ম্যাগনা, টিকে গ্রুপ সহ 5টি শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমরা সাপোর্ট দেওয়াটাই আমরা মনে করতেছি সাধারণ জনগণকে সাপোর্ট দেওয়ার শামিল। অলরেডি 11,600 টনের এলসি খুলে ফেলছি। আমরা আইপিও নিয়ে নিছি 22,000 টনের। আমাদের আরও 8,000 টনের কমির কথা চলতেছে। গতবারও আমরা যেভাবে বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করেছি, এবছরও আমরা বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ এনে সরকারকে সহযোগিতা করব এবং যতদূর সম্ভব আপ টু মার্চ অব্দি আমরা সরকারকে এই পেঁয়াজ আমদানি করে দেব। এসালম গ্রুপ সহ এইসব ব্যবসায়ী প্রতিষ্ঠান বিনা মুনাফায় টিসিবিকে পেঁয়াজ সরবরাহ করবে, যা খোলা বাজারে ন্যায্য মূল্যে বিক্রি হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি বিষয়ক এই কর্মকর্তা। এই চিপসগুলো যে প্রাইজে আনতেছে ঠিক সেই প্রাইজেই আমরা ওই টিসিবিকে দিতে এবং সেই অনুযায়ী আমরা এটা টিসিবি ট্র্যাক সেলে এবং ই কমার্স, আপনারা জানেন যে ই কমার্সের মাধ্যমে আমরা এটা সেল করি। এই গ্রুপগুলো কিন্তু কোনো বিজনেস করবে না, এরা হলো সরকারকে হেল্প করবে। তুরস্ক, মিশর ও হল্যান্ড থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছেন এইসব ব্যবসায়ী গ্রুপ। লোকাল যে স্টকটা আছে এটা শেষ হওয়ার আগেই আমাদের মালগুলো ঢুকে যাবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। রিজেন্ট চুক্তি, দুদকের মামলায় শাহিদ সহ স্বাস্থ্যের 5 জন আসামি। সাবেক মহাপরিচালক বাদ। 18 ব্যাটারি রিসাইক্লিং কারখানা বন্ধ, আসছে নির্মল বায়ু আইন। হাইকোর্টে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। রিজেন্ট হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর ও অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক আমিনুল ইসলাম, রিজেন্টের মালিক শাহিদ করিম সহ 5 জনকে আসামি করে মামলা করেছে দুদক। তবে মামলায় অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি। আমিনুল ইসলাম ও শাহিদ করিম ছাড়াও মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার ইউনুস আলী, সহকারী পরিচালক ডাক্তার শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডাক্তার দিদারুল ইসলাম। অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতাল রূপান্তর ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে 3,939 জন কোভিড রোগীর নমুনা পরীক্ষা বিনামূল্যে করে রোগী প্রতি 3,500 টাকা হিসাবে 1,37,86,500 টাকা আত্মসাৎ করা হয়েছে। রাজধানীর গুলশানের একটি হোটেল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও সীসা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার রাতে হর্স অ্যান্ড হর্স নামের এই হোটেলে অভিযান চালানো হয়। আটক করা হয় হোটেলটির ম্যানেজার এবং হিসাবরক্ষককে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, লাইসেন্স ছাড়াই মদ ও বিয়ার বিক্রি করা হতো হোটেলটিতে। পরিবেশের জন্য ক্ষতিকর 18টি অবৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর।
নির্মল বায়ু আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে পরিবেশ অধিদপ্তর। প্রতিবেদনে দূষণকারীদের বিরুদ্ধে 52টি মামলা ও 19 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানায় অধিদপ্তর। তবে 472টি ইটভাটা বন্ধ করা হলেও করোনায় কাজ এগিয়েছে খুব সামান্য। দ্রুতই শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। শাকেরা আরজুর রিপোর্ট। বাড়ছে বায়ু দূষণ। যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা ও নির্মাণ কাজ বায়ু দূষণের প্রধান 3 উৎস হিসেবে বলে আসছেন গবেষকরা। 8 বছর ধরে এ 3 উৎস ক্রমেই বাড়ছে। এরই প্রেক্ষিতে 2019 সালের 21 জানুয়ারি ঢাকার বায়ু দূষণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়। শুনানি শেষে বেশ কয়েক দফা নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। আদালত পূর্ণাঙ্গভাবে খুললে পরে এই মামলাটার শুনানির জন্য আমরা আবার যথাযথ আদালতে নিয়ে যাব। উচ্চ আদালতের আদেশ অনুযায়ী পরিবেশ অধিদপ্তর অগ্রগতি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রেষণে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা উদ্যোগের কথাও উল্লেখ করা হয়। জুরিসডিকশনের যে কোর্টগুলো আছে সেখানে আমরা অবশ্যই এই বিষয়গুলো উপস্থাপন করব। নির্মল বায়ু আইন খসড়া চূড়ান্ত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। ঢাকা সহ আশপাশের 471টি ইটভাটা বন্ধ করা হয়েছে। ব্যাটারি রিসাইক্লিং যে কারখানাগুলো ছিল সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য পরিবেশগত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 18টি অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। বায়ু দূষণকারীদের বিরুদ্ধে 52টি মামলা দায়ের ও 19,15,000 টাকা জরিমানা আদায়ের বিষয়টিও জানায় অধিদপ্তর। যেগুলোতে আপনার কালো ধোঁয়া নির্গত হচ্ছিল এবং সেখানেও আপনার বিভিন্ন অপরাধে কিন্তু বেশ কিছু মামলাও দেয়া হয়েছে। করোনায় অভিযানের গতি কমেছে, সেই সাথে দুর্গম এলাকায় ইটভাটা বন্ধে অভিযান সময় সাপেক্ষ বলেও জানানো হয় প্রতিবেদনে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। উন্নত দেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্কুলে হবে ডিজিটাল একাডেমি। প্রবাসীদের বিক্ষোভে বাড়ল ভিসার মেয়াদ। 4টি বিশেষ ফ্লাইটের অনুমতি দিল সৌদি সরকার। করোনায় আরও 37 মৃত্যু। দ্বিতীয় তরঙ্গের জন্য প্রস্তুত সরকার, সিদ্ধান্ত হয়নি লকডাউনের। পেঁয়াজ আমদানি করবে 5 শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান। বিনা মুনাফায় টিসিবিকে সরবরাহ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।